আসসালামু আলাইকুম। ২০০৩ সালের মুলতান টেস্টের শেষ সেশনটা আমি, আমার বাবা, আমার দাদা, আমার চাচারা আমরা সবাই মিলে একসঙ্গে একটা বলও মিস দেই নাই। ২০২৬-এর এই ঢাকা টেস্টের লাস্ট সেশনটাও একটা বলও মিস দেই নাই। এবং এই সেশনটা দেখতে দেখতে একটা ব্যাপারে আমার মাথায় আসছিল, ২০০৩ সালের সেই মুলতান টেস্টে যদি একটা নাহিদ রানা থাকতো, বাংলাদেশ ২০০৩ সালে পাকিস্তানের এগেনস্টে মুলতান টেস্টটা বের করে ফেলতো। রশিদ লতিফ, আশোকা ডি সিলভা যদিও অনেক চোট্টামি চুরি করেছিলেন, তারপরও বাংলাদেশ ওই টেস্ট ম্যাচটা হয়তো বা বের করতে পারতো যদি দলে একটা নাহিদ রানা থাকতো। যদিও সে সময় খালেদ মাহমুদ সুজন, মঞ্জুরুল ইসলাম কিংবা তাপস বৈশ্যরা ছিলেন, তারা তাদের সামর্থ্য অনুযায়ী সেরাটা দেওয়ার চেষ্টা করেছিলেন। খালেদ মাহমুদ সুজন ওই পেস নিয়েও 4টা উইকেট নিয়েছিলেন, 9 উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। তবে তারপরও ওই যে ভেঙে চুরে ফেলার একটা ব্যাপার থাকে না, মানে আমাদের বাংলাদেশে তো আমরা কখনো ওই রকম বোলার দেখিনি। তখন পাকিস্তানে শোয়েব আক্তার বা সাব্বির বা মোহাম্মদ সামির মতো বোলাররা ছিলেন যারা ভেঙে চুরে ফেলতেন। কিন্তু বর্তমানে আমরা গর্বের সাথে বলতে পারি আমাদের দেশেও একজন ভেঙে চুরে ফেলার মতো বোলার আছেন, যার নামটা হচ্ছে নাহিদ রানা। একটা 5 পেয়েছেন এবং আমার কাছে সত্যি কথা বলতে অনেক বেশি ইমোশনাল একটা ব্যাপার। বিশেষ করে আমি যেহেতু ২০০৩ সালের সেই মুলতান টেস্টের পর অনেক বেশি মাত্রায় কেঁদেছিলাম, কারণটা হচ্ছে যেই পরিমাণ বাংলাদেশের সঙ্গে নাইনসাফি করা হয়েছিল, পরবর্তী সময়ে 1 উইকেটে সেই টেস্ট ম্যাচটা হারাতে আমরা তখন কেঁদেছিলাম, আমরা তখন স্কুলে পড়তাম। আজকে সত্যি কথা বলতে এটা একটা অনেক বড় ইমোশনাল জায়গা, কারণ সেম কাইন্ড অফ ফিল পাচ্ছিলাম যে বাংলাদেশ লাস্টের দিকে উইকেট বের করতে পারবে কিনা। বাট নাহিদ রানার চমৎকার বোলিং এবং এমন ডমিনেটিং বোলিং, মানে বল পিচ করার পর যেইভাবে বল আলটিমেটলি যাচ্ছিল ব্যাটসম্যানের কাছে বা ব্যাটসম্যানকে অতিক্রম করে, আমার কাছে মনে হয়েছে যে নাহিদ রানা জাস্ট আউটপ্লেড পাকিস্তান। একটা উইকেটের গল্প দিয়ে শুরু করব এবং সেই উইকেটটা হচ্ছে মোহাম্মদ রিজওয়ানের। ইনকামিং বলে মোহাম্মদ রিজওয়ানকে আউট করেছেন নাহিদ রানা, এবং এটা একটা কমন প্যাটার্ন মোহাম্মদ রিজওয়ানের আউট হওয়ার জন্য। আপনি যদি এর আগে ওয়ানডে সিরিজও দেখেন, একদম সিমিলার প্যাটার্নে আউট হয়েছেন। এবং এই পার্টিকুলার ব্যাপারটা নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও করব যে বাংলাদেশের গেম প্ল্যানটা আসলে কতটুকু পারফেক্ট ছিল বা কতটুকু পারফেক্টলি বাংলাদেশ গেম প্ল্যানটাকে ইউটিলাইজ করেছে। রিজওয়ানকে একটা কমন প্যাটার্নে আউট, এটার সঙ্গে সঙ্গে তাসকিন যেভাবে সেট আপ করে ইমামকে আউট করেছেন, পুরো ব্যাপার নিয়ে কথা বলবো। তবে একটা বিষয় আগে বলতে চাই, সেটা হচ্ছে ডেফিনেটলি নাহিদ রানা যখন বাংলাদেশ দলে থাকবেন, বাংলাদেশের এই লাইন আপটা টেস্ট ম্যাচ ক্রিকেটে অন্তত অনেক বেশি মাত্রায় নিরাপদে থাকবে। ঠিক যেমনটা নিরাপদে আপনি থাকতে পারেন যদি বিদেশ থেকে আপনি টাকা পাঠাতে চান এবং সেই টাকাটা যদি ট্যাপ সেন্ডের মাধ্যমে পাঠান। ট্যাপ সেন্ড বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য একটা সম্পূর্ণ লিগ্যাল এবং নিরাপদ মানি ট্রান্সফার অ্যাপ, যার মাধ্যমে নিশ্চিন্তে দিনরাত 24 ঘন্টা বাংলাদেশে টাকা পাঠানো যায়। অসাধারণ এক্সচেঞ্জ রেট রয়েছে, টাকা পাঠালে সবসময় দারুণ কনভার্সন রেট পাওয়া যায়। বিদেশ থেকে দেশে টাকা পাঠালে সরকারের পক্ষ থেকে 2.5% প্রণোদনা যুক্ত হয়। ট্যাপ সেন্ড দিয়ে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউরোপ, ইউএই থেকে ব্যাংক, বিকাশ, নগদ কিংবা ক্যাশ পিকআপের মাধ্যমে সহজে দেশে টাকা পাঠাতে পারবেন। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাতে কোনো প্রকার ট্রান্সফার ফি লাগবে না, তবে বিকাশ, নগদ এবং ক্যাশ পিকআপের সামান্য চার্জ কাটে। চার্জের অ্যামাউন্টটা আমরা আমাদের কমেন্টে দিয়ে দিয়েছি, এবং প্রোমো কোড ঠিক এই মুহূর্তে যেটা আপনি পর্দায় দেখতে পাচ্ছেন, OFT ব্যবহার করলে প্রথম ট্রান্সফারে আকর্ষণীয় বোনাস অ্যামাউন্ট পাওয়া যাবে, এবং বোনাস অ্যামাউন্টগুলো কমেন্ট বক্সে লিখে দেওয়া আছে। নাহিদ রানার প্রসঙ্গে বলার আগে আমি সত্যি কথা বলতে বাংলাদেশের ক্যাপ্টেন্সি নিয়ে একটু কথা বলতে চাই। শান্ত যেভাবে বোলারদেরকে রোটেট করেছেন, বিশেষ করে বাংলাদেশে একটা পজিটিভ ফ্রেম অফ মাইন্ড নিয়ে এই টেস্ট ম্যাচটা খেলতে নেমেছে এবং জেতার জন্য বাংলাদেশ টেস্ট ম্যাচটা খেলতে গেছে। দেখেন, গতকাল রাতে আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে বাংলাদেশের একটা কুইক T10 বা একটা কুইক T20 ইনিংসের মতো খেলা উচিত, এবং সেটা খেলে মোটামুটি 270-80 মতো একটা টার্গেট দিয়ে দেন পাকিস্তানকে চ্যালেঞ্জ দেওয়া উচিত টেস্ট ম্যাচটা বের করার জন্য। আমাদের সেই কমেন্ট বক্সে অনেকে একটা কথা বলেছেন যে না, পাকিস্তানকে এরকম 270-80 রান দিলে পাকিস্তান সেটাকে চেজ করে ফেলবে। বাট সত্যি কথা বলতে আমার একটা কনফিডেন্সের জায়গা সবসময় থাকে, বিশেষ করে যেহেতু পঞ্চম দিনে খেলা যাচ্ছে, চতুর্থ ইনিংসের খেলা, বাংলাদেশের যে পেস লাইন আপটা আছে। আরেকটা কথা আমি বলেছিলাম যে অনেকে হয়তো বা ভাববেন যে উইকেট পঞ্চম দিনে কেমন আচরণ করবে, স্পিনাররা ডমিনেট করবে। বাট এই উইকেটে আসলে আপনাকে স্পিনারদের সঙ্গে পেসের কমপ্লিমেন্টেশন থাকতে হবে, অর্থাৎ স্পিন এবং পেস একে অপরের কমপ্লিমেন্ট করে তারপরে এই অ্যাটাকে যেতে হবে। সেই কথাটা কিন্তু গতকাল আমি বলেছিলাম, এবং এক্স্যাক্টলি ব্যাপারটা সেরকমই ঘটেছে। প্রথম ইনিংসে মিরাজ 5 উইকেট পেয়েছিলেন, এই ইনিংসে নাহিদ রানা 5 উইকেট পেয়েছেন, এবং যেইভাবে বোলিং চেঞ্জটা নাজমুল শান্ত করেছেন, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ম্যাসিভলি ব্রিলিয়ান্ট। এবং আপনি একটা পর্যায়ে দেখবেন যে মিরাজ এবং তাসকিন একসঙ্গে অপারেট করছিলেন, আরেকটা পর্যায়ে দেখছিলাম যে দুপ্রান্ত থেকে মিরাজ এবং তাইজুল দুজনকে দিয়ে অপারেট করাচ্ছিলেন। নাহিদ রানাকে যখন ব্যাক করে নিয়ে এসেছেন, নাহিদ রানা উইকেটটা এনে দিয়েছেন, আগে তাসকিন একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন। সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে
পুরোপুরি বাংলাদেশ প্ল্যান ওয়াইজ বোলিং করেছে, রাইট জায়গায় বোলিং করেছে। আপনি যদি ইমামুল হকের উইকেট সেট আপটা লক্ষ্য করে দেখেন, তাসকিন কিন্তু আগে তাকে সেট আপ করেছেন, একটু বাইরে বল বের করেছেন, দেন একটা বল একটু ক্লোজ টু দ্য অফ স্ট্যাম্প, সেই ধরনের জায়গা থেকে। এবং এই ইনিংসে বাংলাদেশের লেন্থ ম্যানেজমেন্টটা ওয়াজ ভেরি গুড। এর আগের ইনিংসে আমরা যেমনটা দেখতে পেয়েছিলাম যে অনেক বেশি মাত্রায় অ্যাটাকিং লেন্থে বাংলাদেশের পেসাররা বোলিং করছিলেন, অফ স্ট্যাম্পের বাইরে কাভার ড্রাইভ করার বল দিচ্ছিলেন, বাট না, এই ইনিংসে বাংলাদেশ কিন্তু বেশ ভালো বোলিং করেছে এবং জায়গা মতো বোলিং করেছে, কন্টেইনিং কাইন্ড অফ বোলিং করেছে বাংলাদেশের পেসাররা। তাসকিন যেভাবে উইকেট নিয়েছেন, জাস্ট ব্রাশড আউট অফ হিজ ব্যাট ইমামুল হক এবং উইকেটটা, এবং এটাই শুরু ছিল। আফটার দ্যাট নাহিদ রানা যখন কাম ব্যাক করেছেন বা নাহিদ রানা যখন তার সেকেন্ড স্পেলে এসেছেন, আমার কাছে মনে হয় যে ইট ওয়াজ ব্রিলিয়ান্ট এবং ইট ওয়াজ ভেরি মাচ ডিভাস্টেটিং ফর পাকিস্তান। 147-এ বল করছিলেন, 144-45-এ বল করছিলেন এবং প্রত্যেকবার বল পিচ করার পর যখন ব্যাটসম্যানকে অতিক্রম করে যাচ্ছে, মনে হচ্ছে যে ব্যাটে যদি লাগে ব্যাট ভেঙে যাবে, মানে ইন্টেন্সিটিটা এত চমৎকার। রিজওয়ানের উইকেটটা নিয়ে যদি আমরা বলি, যেটা নিয়ে আমি শুরু করেছিলাম, ইনকামিং বলে রিজওয়ানকে আউট করেছেন এবং দ্যাট হ্যাজ বিন দ্য কমন প্যাটার্ন এগেনস্ট মোহাম্মদ রিজওয়ান। আপনি ওয়ানডে সিরিজটা তো দেখবেন যে এই প্যাটার্নেই কিন্তু রিজওয়ান আউট হয়েছেন। এর আগেও আপনি যদি বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে দেখেন, দ্যাট হ্যাজ বিন দ্য ডিসিভিং জোন ফর মোহাম্মদ রিজওয়ান এবং এই প্যাটার্নেই তিনি আউট হন। ইভেন অন্যান্য বাহাতি ব্যাটসম্যানদেরকে যেভাবে নাহিদ রানা আউট করেছেন, ডিভিয়েশন, আমি যদি বলি যে ডিভিয়েশনের জায়গাটা, অনেকে নাহিদ রানা ডিভিয়েশন পান কি পান না, নাহিদ রানার সুইং আছে কি নাই সেটা নিয়ে অনেক কথা বলেন, বাট এই ইনিংসে নাহিদ গট দ্য ডিভিয়েশনস ওয়েল, অর্থাৎ নাহিদ রানা বেশ ভালো ডিভিয়েশন তিনি পেয়েছেন এবং বল মুভ করেছে। সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে পেসের সঙ্গে যদি বল এইভাবে মুভ করে, ডেফিনেটলি উইকেটের পঞ্চম দিনের উইকেটের একটা নেচার থাকবে যেখানে বল মুভ করবে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মিরাজ যে উইকেটটা পেয়েছেন প্রথমে এবং খুব জোরের সঙ্গে দ্রুত গতিতে বলটা স্টাম্প বরাবর এসেছে, আমার কাছে মনে হয় যে মিরাজের ওই ছোট্ট স্পেলটারও একটা অনেক বড় ক্রেডিট দিতে হবে। তাইজুল ইসলাম যেভাবে বোলিং করেছেন উইকেট টু উইকেট, আমি দুই স্পিনারের একটা অনেক বড় প্রশংসার জায়গা করব এইখানে, যে দুই স্পিনার উইকেট টু উইকেট বোলিং করেছেন। উইকেট টু উইকেট বোলিং করলে যেটা হয়, ব্যাটসম্যান আর বাউন্ড টু প্লে দেয়ার শটস, তাদেরকে কিন্তু দে ডু নট হ্যাভ দ্য অপরচুনিটি টু লিভ দ্য বল, they are bound to play their shots, এবং when they are bound to play their shots, that really increases the opportunity to grab up the wicket. So এটাই খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার ছিল। ওভারঅল এই ইনিংসে বাংলাদেশ এই রানের পুঁজিতে বাংলাদেশ যে মেন্টালিটিটা দেখিয়েছে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ সব কিছু মিলিয়ে টেস্ট সেট আপটা, বাংলাদেশের টেস্ট লাইন আপটা, বিশেষ করে বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে বেশ ভালো অবস্থায় আছে। আমি এই পার্টিকুলার টেস্টের কথা যদি বলি, অ্যাপার্ট ফ্রম ইবাদত কাম ব্যাক করার চেষ্টা করছেন, ডেফিনেটলি উই নিড টু প্রোভাইড ইম অ্যাম্পল অ্যামাউন্ট অফ টাইম, বাট বিকল্প হিসাবেও যদি আপনি চিন্তা করেন যে শরীফুল ছিলেন বা হাসান মাহমুদের মতো পেস বোলার আমাদের লাইন আপে আছেন, আমাদের বোলিং লাইন আপ কিন্তু বেশ ভালো এবং আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশের এই বোলিং লাইন আপটা টেস্ট ক্রিকেটে বাংলাদেশের লাইন আপটাকে একটা স্টেবিলিটি প্রদান করেছে। আপনি মাইন্ড ইট, পাকিস্তান কিন্তু ব্যাক টু ব্যাক 3টা টেস্ট ম্যাচ বাংলাদেশের সঙ্গে হারলো এইরকম পেস বোলিং সেট আপেই, ব্যাক টু ব্যাক 3টা টেস্ট ম্যাচ বাংলাদেশের কাছে হেরেছে। উইকেটের প্রশংসা করতে হবে, উইকেট এমন উইকেটে খেলা হয়েছে, সচরাচর এরকম উইকেটে খেলা হয় না, এবং এরকম উইকেটে যখন আপনি খেলবেন আপনার স্কিলের জায়গাটা অনেক বেশি মাত্রায় বেরিয়ে আসবে এবং আপনার এখনকার যে স্ট্রেংথ রয়েছে পেস বোলিং, সেই পেস বোলিংয়ের স্ট্রেংথটাও কিন্তু অনেক বেশি মাত্রায় বেরিয়ে আসবে। সো সব কিছু মিলিয়ে আমি যদি বলি যে সেট আপের যে জায়গাগুলো বাংলাদেশ টিম যেভাবে সেট আপ করেছে পাকিস্তানি ব্যাটসম্যানদেরকে, যেইভাবে তাদেরকে সত্যি কথা বলতে ট্র্যাপ করার চেষ্টা করেছে এবং যেইভাবে তারা টেস্ট ম্যাচ ক্রিকেটে আসলে এইভাবেই জিততে হয় বা টেস্ট ম্যাচ ক্রিকেটে আসলে এইভাবেই খেলতে হয়। এবং একদম সত্য একটা কথা যদি বলি সেটা হচ্ছে যে এমন তো না যে সব টেস্ট ম্যাচে আপনি প্রতিপক্ষকে পুরোপুরি আউটপ্লেড করে দিবেন, তাই না? কিছু কিছু টেস্ট ম্যাচ থাকবে বা ম্যাক্সিমাম টেস্ট ম্যাচ এরকম থাকবে প্রতিপক্ষ আপনার সঙ্গে নেক অন নেক লড়াই করবে। এই টেস্ট ম্যাচটা একটা স্টেজ পর্যন্ত সেরকমই হয়েছে, বাট দিন শেষে বাংলাদেশ ম্যাচটাকে তুলে নিয়েছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। শেষে আরও একটা কথা বলতে চাই, 2003-এর ওই মুলতান টেস্টে যদি একটা নাহিদ রানা থাকতো, আমরা হয়তো সেই দিনই টেস্ট ম্যাচটা প্রথমবারের মতো জিততে পারতাম। থ্যাংক ইউ।